সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান প্রথম ভোট। বীর চট্টলার 4 জন তরুণ প্রথম ভোটার যারা আগামী সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট প্রয়োগ করবেন, আমরা তাদের কথা শুনব, তাদের মতামত, আগামীর ভাবনা, ভোট কেন্দ্রিক তাদের মতামত শুনব। চলুন তাহলে আমরা পরিচয় করে দিই আজকে আমাদের 4 তরুণের সাথে। আমার বাম পাশে আছে মোহাম্মদ জাহিদ হাসান বাবু, মনির হোসেন আবির, মোহাম্মদ জাহিদ হোসেন ইফতি, সর্বডানে আছে মোহাম্মদ আসিফ। আমি আমার ডান পাশে ইফতিকে দিয়ে শুরু করব। ইফতি, আপনি তো জীবনে প্রথম ভোট দিবেন, আপনি আপনার অনুভূতিটা বলুন। প্রথম ভোটার হওয়ার পর আপনার নিজের অনুভূতি। অবশ্যই অনুভূতিটা ভালো লেগেছে, কারণ আমার মনে হয়েছে আমি এখন একজন দেশের পূর্ণ নাগরিক হতে পেরেছি। আমার মতামতেরও একটা মূল্যায়ন আছে, ওইটা আমার থেকে মনে হয়েছে। আসিফের কাছে জানতে চাচ্ছি, প্রথম যেদিন ভোট দিতে যাবেন, ভোটের দিন নিয়ে আপনার পরিকল্পনা কেমন? ভোট হচ্ছে একটি উৎসব, এটা আমরা 5 বছর পর পরে আমাদের একটি ভোট উৎসব আসে, কিন্তু আমরা বিগত ফেসিবাদ সরকারের আমলে আমরা দেখেছি ভোটের নামে তারা একতরফাভাবে সব কিছু নিয়ে নিয়েছিল। যেটা জুলাই আন্দোলনের পরে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই জুলাই আন্দোলনের যে একটি আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে গণতন্ত্র, সেই গণতন্ত্রের মূল চালিকা শক্তি হচ্ছে ভোট। সেই ভোটের দিনেই আমরা আশা করি ইনশাল্লাহ একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা দীর্ঘ 15 থেকে 20 বছর ভোট প্রয়োগ করতে পারেনি, তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অপেক্ষা করছে এবং ভোটের দিন একটি উৎসবমুখর পরিবেশে আমরা ইনশাল্লাহ সকলেই বাংলাদেশ আমরা একটি সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ। বাবুর কাছে জানতে চাচ্ছি, মানে কেমন প্রার্থী, কেমন সংসদ সদস্য প্রার্থীদেরকে আপনারা ভোট দিবেন? আগামীর বাংলাদেশকে নিয়ে যে কাজ করবেন এবং বাংলাদেশের যে তরুণদেরকে নিয়ে যারা কাজ করবেন, এবং যে তরুণগুলো আপনার যে প্রার্থীকে চাচ্ছেন, এই প্রার্থীটা হচ্ছেন যে আপনার তরুণকে নিয়ে, তরুণের যে চিন্তাভাবনা সেগুলোকে গ্রহণ করবেন এবং তাদের মাথায় কিংবা বিভিন্ন ধরনের গ্রহণকে তারা হাত বুলিয়ে দিবেন। ওইসব প্রার্থীকে আমরা চাচ্ছি যারা কাজ করবেন বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে, যারা কাজ করবেন কর্মযোগী কিছু প্রতিষ্ঠানকে নিয়ে, যারা কাজ করবেন আমাদের যারা আছেন যে যারা চাচ্ছেন যে আগামীর তরুণদের কাছে আমরা বাংলাদেশ দিতে চাচ্ছি, কিংবা তরুণরা বাংলাদেশের আগামীতে হাল ধরবে, যারা চাচ্ছেন যে আমাদেরকে নিয়ে কাজ করবেন। বিশেষ করে প্রার্থীগুলোর মধ্যে ধরতে পারেন যারা ইয়াং, এবার যারা প্রার্থী হচ্ছেন, আমরা চিন্তা ফিকির করব কারা বাংলাদেশ নিয়ে কাজ করছেন, কারা বিভিন্ন উন্নয়নমূলক নিয়ে কাজ করছেন। আমরা ওই সব প্রার্থীকে অবশ্যই ভোট দিতে চাইব। বিশেষ করে আমাদের তরুণদের একটু চিন্তা রাখতে হবে যে তাদের মূল্যায়ন বা মূল্যবান সময় থেকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, মানে আমাদের আসনে বা আমি যে আসনে আছি ওই আসনে যেসব প্রার্থীগুলো আছে ওই সব প্রার্থীকে অল্প অল্প সময় দিয়ে চিন্তা ফিকির করা যে আসলে যে জামাতের যে প্রার্থীটা আছে উনি কেমন কাজ করছেন, কিংবা বিএনপির যে প্রার্থীগুলো আছেন উনি কেমন কাজ করছেন, এবং স্বতন্ত্র কোন প্রার্থী আছেন উনি কেমন কাজ করছেন। এগুলো নিয়ে যদি আমরা একটু অর্ধবসায় করি বা আমরা যদি একটু রিভিশন দিই আসলে তারা কেমন চাচ্ছে বাংলাদেশ, বা তারা কেমন চাচ্ছে যে যুবক তরুণ এগিয়ে যাক, ওই সব প্রার্থীকে আমরা একটু সময় দিয়ে যদি নির্বাচনের সময় আমরা যদি ভোট দিয়ে মানে সঠিক ভোটটা যদি দিতে পারি তাদেরকে, ইনশাল্লাহ চেষ্টা করছি, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব। আমি আবিরের কাছে জানতে চাচ্ছি, আমাদের যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, রাজনৈতিক দলগুলোর কাছে আপনার প্রত্যাশা কেমন? দেখুন, দীর্ঘ 17 বছর দুঃশাসন, অ্যানালগ নকশাল, ডিজিটাল বাকশাল স্বৈরাচারিণীর পতন ঘটিয়ে আমরা যেই একটি স্বনির্ভর এখন বাংলাদেশ দেখতে চাচ্ছি, সেটি আমরা দেখতে পাবো একটি নির্বাচনের পরেই। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় যখন একটি দায়িত্বশীল জবাবদিহিতামূলক সরকার আসবে, তখনই আমরা একটি সুন্দর পরিবেশ, বাংলাদেশ স্বনির্ভরশীল একটি দেশ আমরা দেখতে পারবো বলে আমি আশা করছি। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যে ইশতেহার আমরা দেখতে পাচ্ছি, এই ইশতেহারে নারীর মর্যাদা, তরুণদেরকে নিয়ে যেই কাজ, যেমন বিএনপির মধ্যে আমরা যদি দেখতে পাই 31 দফা নিয়ে বিভিন্ন ধরনের আমরা ইশতেহার দেখতে পাচ্ছি। সেগুলোর মধ্যে অনেকের অনেক ধরনের ইশতেহার দেখতে পাচ্ছি। সব কিছুর মধ্যে তো সব কিছু বন্টন ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা বাংলাদেশের মানুষ এখন বিচার করবে। তো আমরা এটাই প্রত্যাশা করি যে আগামী 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরেই একটি জবাবদিহিতামূলক একটি সরকার আমরা দেখতে পারবো। ধন্যবাদ আবির। আমি আবার ইফতির কাছে জানতে চাচ্ছি, আপনার রাজনৈতিক যে বিভিন্ন প্রার্থী আছে, সংসদ সদস্য পদপ্রার্থী আছে,
রাজনৈতিক দলের কাছে আপনার প্রত্যাশাটা কেমন? জি, অবশ্যই আমাদের প্রত্যাশা হবে যে রাজনৈতিক দলের যে প্রার্থীরা আমাদের সামনে ইলেকশনে প্রার্থী হয়েছেন, তারা আমাদের তরুণদের চিন্তাভাবনা কি সেটি নিয়ে কাজ করবে, এবং যে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকা রাখবে, সে ভূমিকা রাখতে কতটুকু তারা অংশগ্রহণ করতে পারছে এই ভোটে কিংবা এই রাষ্ট্র পরিচালনায়, সেটি আমাদের দেখতে হবে। সেই প্রার্থীরা যদি সেগুলো নিশ্চিত করতে পারে, আর আমাদের যে বেকার সমস্যা, তরুণদের প্রধান সমস্যা হচ্ছে বেকার সমস্যা, আপনারা জানেন, সে বেকার সমস্যা সমাধানে আমাদের এই প্রার্থীরা কী ভূমিকা রাখবে কিংবা তাদের কনসেপ্ট কী, সেটির উপর নির্ভর করে আমরা একজন প্রার্থীকে নির্বাচন করব আমরা বলে আশা করি। আসিফের কাছে জানতে চাচ্ছি, আগামী সংসদ নির্বাচনে আপনি প্রথম ভোট প্রয়োগ করবেন, জীবনের প্রথম ভোট। তো ভোট দেওয়ার সময় প্রার্থী নির্বাচনে, মানে আপনি যে প্রার্থীকে ভোট দিবেন, প্রার্থী নির্বাচনে আপনার চিন্তা ভাবনাটা কেমন? আমরা ছোট তরুণ ভোটার, কিন্তু আমরা বিগত সময়ে যারা ইতিহাস গড়েছেন, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে, আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন দল ক্ষমতায় ছিল। আমরা দেখেছি তাদের যে কমিটমেন্টগুলো ছিল, বিশেষ করে প্রার্থীরা যেটা ইশতেহার ঘোষণা করছে, কিন্তু আমার ধারণা মতে হয়তো কার্যকরিতা তেমন করতে পারেনি। কিন্তু এবার একটা হচ্ছে ভিন্ন, কারণ বর্তমান তরুণ প্রজন্মের যারা পালস বুঝবে না, তারা হয়তো বা বাংলাদেশ থেকে পিছু পা হবে, সেটা আমি বিশ্বাস করি। কারণ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মের ভূমিকা অতুলনীয়। সেই তরুণ প্রজন্মের ভূমিকা, এবং বিশেষ করে নারী ভোটার যারা আছেন, ওনাদের যে একটি আমাদের বর্তমান যারা প্রার্থী হচ্ছেন ইলেকশনের জন্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, কয়েকদের জাতীয় সংসদ নির্বাচন, সেই কয়েকদের জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী যে অতীতে যে কর্মকাণ্ড, বিশেষ করে বর্তমান যে ওনার যে শিক্ষাগত যোগ্যতা কিংবা ওনার কর্ম পরিকল্পনা, ওনার আসন নিয়ে, ওনার দেশ নিয়ে যে একটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা যেগুলা, বিশেষ করে আমরা সবসময় সর্বদা খবরাখবর রাখছি প্রার্থীদের বিষয়ে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনশাল্লাহ একটি সুন্দর এবং শিক্ষিত, একটু মার্জিত, এবং যাতে একটি সুন্দর দেশ বিনির্মাণের জন্য একটি যোগ্য প্রার্থী আমরা মনোনয়ন করতে পারি, সেই আশা প্রত্যাশা করছি। আমি জাহিদুল ইসলাম বাবুর কাছে ফিরে যাচ্ছি। বাবু সাহেব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আগামী সংসদ নির্বাচনে আপনি জীবনের প্রথম ভোট প্রয়োগ করবেন। তো জীবনের প্রথম ভোট প্রয়োগ করার সময় ভোট প্রদানের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন? যে আসনগুলো আমাদের আছে, ওগুলোতে যদি আপনার নিরাপত্তা দেওয়া হয় কঠোর করে, তাহলে আমি মনে করি যারা তরুণরা আছে তারা ভোট দিতে আগ্রহী হবেন। বিশেষ করে ফেসিবাদ আমলে দেখছি যে তারা কেন্দ্র দখল করে ফেলেছে, বিভিন্ন ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, যেটা সবাই এখনও তাদের মনের ভিতরে গেঁথে রেখেছে। যে অর্থাৎ আমরা যদি কেন্দ্রগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, আমার মতো আরও যারা আছে তরুণ ভোটার, তারা অবশ্যই আনন্দের সাথে, উৎসবের সাথে তারা ভোট দিতে যাবে আশা রাখছি। সেই জন্য হচ্ছে যে আমাদের যে আসনগুলো আছে ওগুলোতে বিশেষ করে, পুনরায় আবারও বলছি, যে বিশেষ করে নিরাপত্তাটা হচ্ছে যে মেইন। যদি নিরাপত্তা থাকে তাহলে আমাদের যে ফ্যামিলি মেম্বাররা আছেন ওনারা আমাদেরকে উৎসাহিত করবেন যে তোদের ভোট তোরা দিবি, অর্থাৎ যাকে খুশি তাকে দিবি। তবে মানে সুষ্ঠু একটা মানুষকে যদি দিতে পারি, তাহলে আগামী 5টা বছর আমার এলাকা, আমার ফ্যামিলি এবং আমরা যেসব সম্মুখীন আগামীতে হয়েছি ওইসব সম্মুখীন হব না। বিশেষ করে আমাদের ফ্যামিলি ভালো থাকবে, এলাকার মানুষজন ভালো থাকবে। আমরা 5টা বছর, মানে আমাদের একটা তরুণের ভোট 5টা বছরের একটা সুইচ, যে সুইচটা আমরা অন করলে 5টা বছর ভালো থাকবো। তো চিন্তা করছি সেই জন্য হচ্ছে যে যেন আমরা যোগ্য প্রার্থীকে ভোটটা দিতে পারি, যেন তরুণের প্রথম ভোট যেন আমরা যোগ্য প্রার্থীকে দিতে পারি, এই আকাঙ্ক্ষা আমি আরও হাজারো তরুণদের আশা করছি। আবিরের কাছে আমি জানতে চাচ্ছি, জীবনের প্রথম ভোট দিতে যাবেন। একটা সময় আমরা ছোটোকালে শুনছি আমাদের দাদা নানার কাছে যে ওনারা দেখা গেছে যে ভোট উপলক্ষে শপিং করতো, নিজেরা একটা উৎসব, মানে ঈদ উৎসবের পরে নতুন আর একটা উৎসব যোগ হতো আমাদের মানে আমাদের বাঙালি সমাজে। তো এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষে ভোটের দিনের আপনার পরিকল্পনাটা কি, কেমন? দেখুন, দীর্ঘ 17 বছর দুঃশাসনের আমল শেষে আমরা যেই একটি আমেজ নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাব, সেখানে প্রথম দিনের সকালে আমাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা থাকবে, আমরা সকলে মিলে জীবনের প্রথম ভোটটি আমরা দিব। সেখানে অবশ্যই আমাদের প্রত্যেকের মনে একটি বাসনা থাকবে, একটি শান্তিপূর্ণ নির্বাচন। আমরা উৎসবমুখর পরিবেশে তরুণ প্রজন্ম ভোট দিতে যাব, এবং আমাদের যেই নাগরিক অধিকার, আমাদের মানবাধিকার, ভোটাধিকার আমরা প্রয়োগ করব, এখানে অবশ্যই একটি শান্তিময় একটি পরিবেশ বিরাজ করবে এবং উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করবে বলে আমি মনে করি। এ পর্যায়ে ইফতির কাছে জানতে চাচ্ছি,
আপনি তো ভোট দিবেন, জীবনের প্রথম ভোট। আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলে এই ভোট নিয়ে মানে কি ধরনের কথাবার্তা হয়, আপনাদের কি ধরনের আলোচনা আড্ডা হয়? আসলে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যে আলোচনাটা হয়, বিশেষ করে তারা নিরাপত্তার বিষয় নিয়ে শঙ্কিত। অতীতে আমরা দেখেছি যে দুঃশাসনের আমলে যে কিশোর গ্যাং, মূলত আমাদের কিশোর গ্যাংয়ের যে সমস্যাটা, সেটি এখনও রয়ে গেছে। আমরা কিশোর গ্যাং নিয়ে কিংবা এই চাকরির কথা বলেন কিংবা শিক্ষার কথা বলেন, আমরা চাই 17 বছর যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থাকে কোনো একটা দল কিংবা কেউ প্রতিনিধি বাংলাদেশকে সেই শিক্ষা ব্যবস্থা আবার পূর্বের যে শিক্ষা ব্যবস্থা সেখানে ফিরিয়ে নিবে, কিংবা আগামীতে একটা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন আমরা দেখেছি, এই আমাদের জুলাই আন্দোলনে আমাদের ছাত্ররা যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন দিয়েছে, সেই বৈষম্যহীন ন্যায়ভিত্তিক একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। কাকে ভোট দিলে আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ কিংবা সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা দেখতে পাবো, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়। ভোট দেওয়ার আগ্রহ বাড়াতে আমাদের করণীয় কি? আসলে বাংলাদেশের একটি বেশিরভাগ আমি মনে করি যে এবারের 4 কোটির উপরে আমরা তরুণ ভোটাররা আছি। সেক্ষেত্রে আমরা আমাদের ইফতি বলেছি কিছুক্ষণ আগে, আমি শুনেছি সেটা, যে আমরা দেখেছি বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, আমরা যদি কেন্দ্রে গিয়ে মানে যাওয়ার চেষ্টা করেছি, কিংবা আমাদের যারা বড়রা আছেন, আমরা হয়তো বা তরুণ ভোটার যারা আমাদের সিনিয়র লেভেলে আছেন, ওনারা গিয়েছেন, সাথে সাথে বলেছে আপনার ভোট হয়ে গিয়েছে। সেটি রাতের ভোট ওনারা করেছেন একদলীয় সরকারে, কিন্তু এবার তা ভিন্ন। কিন্তু যেটা করে গিয়েছে স্বৈরাচার সরকারের আমলে, কিন্তু তা এখনও সংখ্যা কাটেনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন, ওনারা যদি সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে পারেন, প্রশাসনিক ক্ষেত্রে বলেন, আপনি যেটা আমাদের ইফতি যেটা বলেছে কিশোর গ্যাংয়ের পাশাপাশি আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে সেক্ষেত্রে প্রশাসনিকভাবেও আমরা হেনস্থার শিকার হয়েছি, বিশেষ করে তরুণ মা বোনরা সহ। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কী হচ্ছে, কিশোর গ্যাং মুক্ত, সন্ত্রাস মুক্ত কতটুকু ইন্টেরিয়াম সরকার করতে পারছে, আওতামুক্ত যারা ওয়ারেন্টভুক্ত আসামি, যারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, ওনাদের বিরুদ্ধে কী অ্যাকশনে যাচ্ছে সরকার, এগুলার টোটাল নিয়ে আমরা দেখতে পাবো তরুণদের ভোটারের উপস্থিতি। কারণ বর্তমান বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের জন্য সবাই অপেক্ষা করছে, তরুণরা অপেক্ষা করছে, এবং আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যাতে উনি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটের যে একটি উৎসবমুখর উৎসব পরিবেশ, সেটি যেন উনি বজায় রাখতে পারে। আমি জাহিদুল ইসলাম বাবুর কাছে জানতে চাচ্ছি, বর্তমান সময়ে গুজব, বিভিন্ন রকম ফলস ইনফরমেশন দিয়ে আমাদের মিডিয়া বিভ্রান্ত করতেছে তরুণদেরকে। গুজব থেকে দূরে রাখার জন্য তরুণদের উদ্দেশ্যে আপনি সত্যতা প্রকাশ করে যে টেলিভিশনগুলো, ওইসব টেলিভিশনের উপর যুবকদের বিশেষ করে লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ একটা ভুল একটা তথ্যে আপনার পুরোপুরি মানুষ মব সৃষ্টির মধ্যে পড়ে যাবে, কিংবা বাক দ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। সেই জন্য যেগুলো হচ্ছে যে আপনার নিউজ বা সত্যতা প্রকাশ করে, ওসব দিকে তরুণদের ঝুঁকে থাকা প্রয়োজন, যেন সঠিক তথ্যটা পায়। বিশেষ করে তরুণরা যেটার মানে আমাদের যে টেলিভিশনগুলো বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, ওইসব টেলিভিশন থেকে মুভ অন করতে পারলে মনে করি ভালো। কারণ অর্থাৎ আমি একটা ভুল ইনফরমেশন নিয়ে যদি মাথায় ঘুরপাক খাই, তাহলে আমার চিন্তা ফিকির আমি ওটা ছড়া দিব। যেহেতু বিভিন্ন জায়গায় আমাদের আড্ডা দেওয়া হয় বা চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া হয়, তখন আমি যদি ভুল ইনফরমেশনটা শুনে আমি যদি 4 জনকে শোনাই, সে 4 জন থেকে আস্তে আস্তে একটা ছোঁয়া রোগের মতো করে বাড়তে থাকবে। ওই বিষয়টা থেকে আমি সবসময় চিন্তা করব যেসব টেলিভিশন সত্যতা প্রকাশ করে এবং যেগুলো অধিকার প্রকাশ করে, আপনার দাসত্ব প্রকাশ করে, যে কোনো ধরনের দাসত্ব নয়। আমরা অনেক টেলিভিশন আছে, বিভিন্ন রাজনীতিবিদ কিংবা আইন যারা আছেন, আইনগত পেশায় যারা আছেন, তারা হচ্ছে যে একটা দাসত্ব প্রকাশ করে সবসময়। ওই দাসত্বটা আমরা ভেঙে দিতে পারলে আমার সত্যতা আমি যাচাই করব, আমার সত্যটা আমি জানাতে পারবো। ওই স্বাধীনতাটাও যদি টেলিভিশন কিংবা আমাদের মধ্যে থাকে, তাহলে আমি মনে করি আমরা সঠিক একটা ইনফরমেশনের মাধ্যমে আগামী যে তরুণগুলো আছে ওগুলোর কাছে পৌঁছাতে পারবো, বিশেষ করে এটা। আর হচ্ছে যে নির্বাচনী বিভিন্ন সমস্যা নিয়ে যে মব সৃষ্টি হচ্ছেন কিংবা অপপ্রচার চালাচ্ছেন, ওগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আমাদের বিশেষ করে আবারও লক্ষ্য রাখতে হবে যেন যেগুলো আমাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছেন, সঠিক তথ্য দিচ্ছেন যে আজকে এই জিনিসটা হতে পারে, তো আমরা বিভিন্ন জিনিস
যাচাই বাছাই করে শুনবো, যেন সত্যতা জানতে পারি। বিশেষ করে এই দিকগুলোতে আমাদের তরুণদের লক্ষ্য রাখা উচিত মনে করি। ধন্যবাদ জাহিদুল ইসলাম বাবু। আমি আবিরের কাছে জানতে চাচ্ছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি? দেখুন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। এখানে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আগামীর সাম্য ও মানবিক সমাজ একটি ব্যবস্থা আমি চাচ্ছি, যেখানে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে জবাবদিহিতামূলক একটি সরকার গঠিত হবে, যেখানে জনগণের ম্যান্ডেট দ্বারা নির্বাচিত একটি সরকার গঠন হবে, যেখানে আমরা বহির্বিশ্বে, পুরো বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং আমরা বলতে পারবো আমি বাংলাদেশি। আমি ইফতির কাছে আবার জানতে চাচ্ছি, এই নির্বাচন থেকে যে আপনারা জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছেন, আপনার ভোট দিতে যাওয়া অন্যান্য তরুণ বন্ধুদের আপনার পরামর্শ কি? আসলে আমি প্রথম ভোট দিব, কিন্তু আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে কিংবা বন্ধুবান্ধব আছে, তাদের মধ্যে এখনো সংশয় রয়ে গেছে। আমি এই সরকারকে বলবো, যদি সরকার স্বচ্ছ নির্বাচনের একটা আমাদেরকে দিতে পারে, এই গ্যারান্টি দিতে পারে, কিংবা স্বচ্ছ নির্বাচন হবে, নির্বাচন কমিশন যদি সেই ভূমিকাটা রাখতে পারে, অবশ্যই তরুণরা উৎসবমুখর পরিবেশে ভোট দিবে। তারা উদ্দীপনা নিয়ে, আগ্রহ নিয়ে বসে আছে যে আমরা দীর্ঘদিন পর প্রথম ভোট দিব। আমাদের পূর্ববর্তী প্রজন্ম কিংবা দেখেছি আমরা 17 বছর ভোট দিতে পারিনি, তাদের সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা কিন্তু আমাদের চোখের সামনে এগুলো ঘটে গিয়েছিল, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে সামনে যে ইলেকশন উপহার দিচ্ছে, সেটি আমরা অবশ্যই একটা স্বচ্ছ কিংবা সুন্দর উৎসবমুখর পরিবেশে হবে এটি প্রত্যাশা করে। এবং তাদের মধ্যে কিন্তু অনেক আগ্রহ আছে, কারণ নিজে ভোট দিবে, নিজের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটা জনপ্রতিনিধি তৈরি করবে, সেই জনপ্রতিনিধির মাধ্যমে তার যে প্রত্যাশা সেগুলো পূরণ হবে। সেই উৎসব নিয়ে তারা ভোট দেওয়ার জন্য আগ্রহী অনেক। আমি আসিফের কাছে জানতে চাচ্ছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান? আগামীর বাংলাদেশ আমরা চাই একটি সুন্দর, বৈষম্যহীন, যেখানে কথা বলার অধিকার থাকবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে সকলে নিরাপদে বসবাস করতে পারবে। আমাদের যে অর্থনৈতিক যে সংকট হয়েছিল বিগত স্বৈরাচারের আমলে, আমরা দেখেছি তারা, ওনাদের যে নেতা কর্মীরা রয়েছেন, ওনারা লুটপাট করে একদলীয় শাসন কায়েম করে বিদেশে তারা অর্থ পাচার করেছে। সেই অর্থনীতির যে দুরবস্থা, সেটি যাতে উন্নত হয় এবং বিশেষ করে যে বাংলাদেশের যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য খাতকে যেন বিগত যারা সেই সরকারে, গণতান্ত্রিক রাষ্ট্রে যারা আসে, তারা যেন একটি স্বাস্থ্য খাতে, যেটা আমাদের অবনতি, বিশেষ করে আমরা দেখি বড় বড় নেতারা বিদেশি চিকিৎসা নিতে যায়, কিন্তু আমাদের যারা আছে তারা বিদেশে চিকিৎসা নিয়ে দেশে মৃত্যুবরণ করতে হয়। যাতে এটি না হয়, আমরা প্রত্যাশা রাখি যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন তাদের সকলকে অর্থনীতি, সমাজনীতি এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রত্যাশা কামনা করছি। আবির কাছে জানতে চাচ্ছি, ভোট দেওয়ার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে কী ধরনের পরিবর্তন আশা করেন? দেখুন, ভোট দেওয়ার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে যেই জিনিসটা আশা করি, ভোট শুধু আমার ভোটাধিকার প্রয়োগ করাই শেষ না। আমার একটা ভোট অবশ্যই রাষ্ট্রীয় কাঠামো ঠেলে সাজানোর একটা প্রক্রিয়া আমি মনে করি। রাষ্ট্রে একটা আমার ভাবমূর্তি, আমি একটা ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রটা পুনর্গঠন করা, হ্যাঁ, যাতে রাষ্ট্রটা সুন্দরভাবে সাজে, যেমন একটি সাম্য ও মানবিক একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে পারি। আমি এই জন্যই আসলে ভোটটি দিব এবং এই ভোটের মাধ্যমে অবশ্যই আমি মনে করি প্রতিটা মানুষের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পুনর্গঠন করা সম্ভব। আমি জাহিদুল ইসলাম বাবুর কাছে ফিরে আসছি। বাবু, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আরও বাড়ানো উচিত? বিগত আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা যেটাকে জেন জেড বলি, ওনারা কিন্তু 5ই আগস্টের পর যেভাবে আমরা তরুণরা রাজনীতির দিকে প্রবল আগ্রহ দিচ্ছি, সেই জন্য দিচ্ছি যে আমাদের তরুণদের মধ্যে যে একটা ঝাঁজ আন্দোলন বা অধিকার অহরণ বা আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের অধিকারটা প্রাপ্তির জন্য তরুণদের মধ্যে যে একটা ঝাঁজ, এই ঝাঁজটা আপনার কাজে লাগানো দরকার। বিশেষ করে তরুণরা চাচ্ছে যে আমাদের একটা ভোট যেন জয় পরাজয় নিশ্চিত করে, মানে অর্থাৎ আমার ভোট না দিলে কিছু হবে না, ওইভাবে নয়, আমার ভোট দিলেই যেন কিছু একটা হয়, জয় পরাজয় নিশ্চিত করে। আমার ভোটটাকে যেন তারা মূল্যায়নভাবে দেখে, ওরা যেন মানে অনেক বড় একটা কিছু মনে করে। আমি মনে করি যে ভোটটা যেন দিতে পারলে আমার থেকে যেরকম আনন্দ লাগবে যে আমি প্রথম গাছটা শখ করে রুখলাম, যেন আমি বড় হয়ে ফলটা খাইতে পারি। মানে অর্থাৎ আমি
এই যে ভোট, প্রথম তরুণের প্রথম ভোট মানে যাকে দিব সেই জন্য মনে করে যে এই তরুণটা তার শখ, প্রথম শখটা আমাকে দিয়েছে, তাহলে আমি এটা বিনির্মাণ করতে হবে। বিশেষ করে তরুণরা চাচ্ছে যে তাদের যে দাসত্ব সেটা ভেঙে দিতে, মানে আগামীতে যেন আমরা কারো দাসত্ব হতে না পারি, বাংলাদেশ যেন কারো দাসত্ব হতে না পারে, ওই দাসত্বের শিকলটা ভাঙতে যাচ্ছে বিশেষ করে তরুণরা। সেই জন্য তারা রাজনীতিতে প্রবলভাবে আগ্রহ দিচ্ছে, কারণ রাজনীতিতে আপনার 10 জন মানুষ থাকে, তো 10 জনের মতামত নিয়ে তারা একটি কাজ সমাধান করতে চাচ্ছে। বিশেষ করে হচ্ছে দাসত্বটা, এই দাসত্বটা যেন ভাঙতে পারে, সেই জন্য তরুণরা রাজনীতিতে প্রবলভাবে তারা শুধু আগ্রহ দিয়ে যাচ্ছে যেন বাংলাদেশ কারো আপনার যেন ঝুঁকে না পড়ে, বাংলাদেশ যেন নিজের মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকতে পারে। আমি ইফতির কাছে জানতে চাচ্ছি, আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনে আমাদের হাজারো ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছিল, সেই বৈষম্যহীন এবং সুন্দর ন্যায়ভিত্তিক দুর্নীতিমুক্ত কর্মসংস্থান বান্ধব এবং মানবিক একটা বাংলাদেশ আমরা উপহার পাব, সেই প্রত্যাশা আমরা করি। এবং তরুণরা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে তাহলে এই অযোগ্য মানুষের অংশগ্রহণ বেড়ে যাবে। তাই তরুণদেরকে অবশ্যই রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে দেশ গঠনের লক্ষ্যে। একটা দেশ সুন্দর হবে যখন তরুণরাই সেই দেশ গঠনে অংশগ্রহণ করবে। একটা মনীষীর কথা আছে, রাজনীতিতে অংশগ্রহণ না করার শাস্তি হচ্ছে অযোগ্যদের দ্বারা শাসিত হওয়া। সেই উক্তি দিয়ে আমি বলতে চাই, আপনারা যদি এই শিক্ষিত তরুণরা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে, সেই অযোগ্যদের দিয়ে আমাদের শাসিত হতে হবে। এবং আমরা সেই পূর্ববর্তী যে ফ্যাসিস্ট সরকার দেখেছি, অযোগ্য লোক দিয়ে আমাদের শাসন করা হয়েছিল এবং দেশকে ধ্বংসের দিকে ধাবিত করা হয়েছিল, সেই বাংলাদেশ যাতে পুনরাবৃত্তি না হয়, তাই এই তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন বলে মনে করছি আমি। ধন্যবাদ ইফতি। আমি আসিফের কাছে জানতে চাচ্ছি, আপনি যদি কোনো সংসদ সদস্য পদপ্রার্থীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান, তাহলে আপনি কোন প্রশ্নটা করবেন? সংসদ সদস্য হচ্ছে আমাদের আসন ভিত্তিক যে নেতা, ওনার প্রতিনিধিত্ব করে, আমাদের যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে একজন। ওনারা সবসময় দেশের চিন্তা করে। ওনাদের যদি আমি কোনো সময় সুযোগ হয় যে তরুণ প্রজন্মের যে বেকারত্ব, আমাদের বিশেষ করে বাংলাদেশের যে সমস্যা, শিক্ষিত যোগ্যতা সম্পন্ন তরুণরা, ওনাদের যে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থানের যে ওনাদের কতটুকু আগ্রহ, আমাদের মানে সংসদ সদস্য কিংবা ওনাদের সরকার যারা থাকবে ওনাদের ক্ষেত্রে, ওনাদের মানে সরকার যারা পরিচালনা করবে, ওনারা কতটুকু আমাদের তরুণ প্রজন্মকে ওনার যোগ্যতা অনুযায়ী চাকরি কিংবা কর্মসংস্থান দিতে পারবে, সেই প্রশ্নটা আমি ওনাদের কাছে রাখবো অবশ্যই। আমি জাহিদুল ইসলাম বাবুর কাছে ফিরে আসছি। বাবু, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনার মতে আপনার এক ভোট কি মানে জয় পরাজয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? অবশ্যই ভূমিকা রাখবে, কারণ এমনটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে এমনটা বাংলাদেশের জন্যই যুগে যুগে তরুণরা রাজপথে এবং গুলির মুখে দাঁড়িয়ে আছে। আমিও মানুষ, আপনিও মানুষ। আমি একা আমার অধিকার নিয়ে কাজ করছি, সেটা ভিন্ন বিষয়। যখন আমি 10 জন নিয়ে কাজ করতেছি, তাহলে মত বিনিময় আপনার সুষ্ঠু হওয়ার পর আমরা 10 জনের অধিকার হচ্ছে একটি অধিকার, তখন যেন ওই 10 জনের উপর যেন গুলি না চলে বা আমরা যেন কারো দাসত্ব না করি, সেই জন্য হচ্ছে যে এমন একটি বাংলাদেশ দরকার যেন আমার একটি ভোট জয় পরাজয় নিশ্চিত করতে হয়। এই অধিকারের জন্যই বাংলাদেশ এবং বাংলাদেশের যে তরুণরা আছে, ওই তরুণরা আপনার রাজনীতির প্রবল আগ্রহ নিচ্ছে। কারণ আমাদের এই ঝাঁজ হয়তো আর বিগত 10 বছর পর হয়তো কমে যেতে পারে, সেই জন্য আমাদের যে একটা ঝাঁজ আছে সেটা যেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তে ঝাঁজটা যেন দিতে পারি, যেন বাংলাদেশ সেটা নিতে পারে, সেই জন্যই হচ্ছে যে আমাদের জয় পরাজয় একটি ভোট নিশ্চিত করতে হবে। আমি মনির হোসেন আবির কাছে ফিরে আসছি। আবির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি একজন তরুণ ভোটার, আপনি কি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলছে? ডেফিনেটলি আপনি যে কথাটা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি প্রভাবিত হচ্ছে কিনা একজন রাজনৈতিক প্রতিনিধিত্ব বা প্রার্থীর বিষয়ে, সেটা খুবই ভালো কথা। কারণ এখন আধুনিক এবং প্রযুক্তি নির্ভর একটি দেশ। আমরা যেখানে দেখতে পাচ্ছি একজন প্রার্থী তার প্রচারণার যে বিষয়গুলো, সেগুলো রাজনৈতিক মাঠে হোক, এলাকাভিত্তিক হোক, আপনার
সোশ্যাল মিডিয়াতে হোক, আমরা বিভিন্নভাবে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। একজন প্রার্থী তার ইস্তেহার দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, তিনি রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে কিভাবে কাজ করবে, কিভাবে একটি রাষ্ট্র সাজাবে, রাষ্ট্র কাঠামো মেরামত করবে, এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত দেখে যাচ্ছি এবং উৎসাহিত হচ্ছে এই জিনিসগুলো দেখে, যাতে আমরা আগামীর 12ই ফেব্রুয়ারি ভোটটা একদম নিশ্চিতভাবে দিতে পারি, প্রয়োগ করতে পারি। অবশ্যই আপনি ভালো কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে জিনিসটা দেখতে পাই, সুন্দর আমরা দেখতে পাচ্ছি প্রতিটা প্রার্থী তাদের বিভিন্নভাবে তাদের যেই কাজ সেটা তুলে ধরছে জনগণের মাঝে। তো এই জিনিসটা দেখে অবশ্যই আমি প্রভাবিত হচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা আশা করব আমাদের তরুণ সমাজ আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই যার যার মৌলিক অধিকার নিজ নিজ ভোট প্রদান করবেন, ভোট কেন্দ্রে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।